বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা। না না, শীতকাল এখন অবধি পড়েনি, তার ঢের দেরি। বাংলা মাসের কোন মাস বলুন তো? আশ্বিন মাস। আর আশ্বিন মাস মানেই দুর্গা পুজো। তাই আবহাওয়ায় শীতলতা ছোবে না তা কি হতে পারে? শরতের আকাশ যেমন নীল, তেমনি রাতের আবহাওয়া বেশ মনোময় ও আরামদায়ক। মাঝে মাঝে গভীর রাতের শিশির ভেজা শীতল হাওয়া জানলার পাতলা আবরণের পর্দা ভেদ করে ঘরে উকি দেয়। রাস্তার পাশের এই ফ্ল্যাটটাও সেজে উঠবে আর কয়েকদিনের মধ্যেই। লাল নীল সবুজ টুনি লাইটের আলোয় আলোকিত হয়ে উঠবে নতুন কনে বউয়ের মতো। জানলার ভাঙা লক, দরজার আঁচড় টানা প্লাইবোর্ড, দেওয়ালের দু এক জায়গায় খসে পড়া রং, এইগুলো কি আর ঢাকা পড়বে? পড়বে না। রাতের এই ঝকঝকে আলোর রোশনাইতে আবছা হবে মাত্র। এই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরের বাঁ দিকের রুমটায় যে মানুষটি থাকে, সেই মানুষটি এখনো কেন জানি না ঘরে ফেরেনি। তাই দরজায় ছোট্ট একটি তালা ঝুলানো। ঘরে এমন কিছু নেই যেটা মানুষটির হারানোর ভয় আছে। সেই কারণেই বোধহয় প্রত্যেক দরজার তুলনায় এই দরজাটির তালা একটু বেশি কমজোরি। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। এই দেখুন, তালা নিয়ে কথা বলতে বলতে ইতিমধ্যে চাবি নিয়ে হাজির এই ঘরের মালিক। পরিচয় করিয়ে দিই, এই ঘরের মালিক অভিক বসু, বয়স 28, প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করে। না চাইলেও এই বোরিং কর্মরত জীবনের জাঁতা কলে আটকে পড়েছে অভিক। বাড়ি যাওয়ার ফুরসত নেই। কোনো একদিন ছুটি চাওয়া ওর স্যারের কাছে যেন মনে হয় কোম্পানির অর্ধেক অধিপত্য কেড়ে নেওয়ার মতো গুরুতর অপরাধ করে ফেলেছে সে। অভিক ঘরে ঢুকেই সমস্ত জানলা খুলে দিল। ওদের ফ্ল্যাটটায় এখনো লাইট লাগানো না হলেও আশেপাশের বেশ কিছু ফ্ল্যাটে হয়েছে। তাই বাইরের দিক থেকে একটা আবছা হলুদ মিশ্রিত নীলাভ আলোর ছাপ পড়ছে ওর ঘরে। আয়নায় প্রতিফলিত হয়ে একটু বেশি ঝলমল করছে ওর ঘর। তাই ইচ্ছে করেই রান্নাঘরটা বাদ দিয়ে বাকি সমস্ত লাইট অফ করে দিল। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিতে দিতে ওর মনে পড়ে গেল রাত পোহালেই মহালয়া। আর এই কথা মনে পড়তেই ওর বুকের বাঁ দিকটা কেমন চিনচিনে ব্যথা অনুভব করল। ইচ্ছে করেই ফোনটাকে দূরে সরিয়ে রেখেছে ও, কারণ ও জানে যতই রাত হোক, যতই দেরি হোক, আজ রাতে ওর কাছে একটা ফোন আসবেই। আগামী 2 বছরও ও পুজোর সময় বাড়ি ফিরতে পারেনি। সংসারের হাল ধরতে, কাজের খোঁজ করতে করতে কখন যে কলকাতার বাইরে এসে পড়েছে সে তা নিজেও জানে না। সারাদিনের এই কড়া সময়সীমার মধ্যে আটকে থাকতে থাকতে ও নিজেই সেই হিসাব ভুলে গেছে অনেক দিন আগেই। জানলার ফাঁক দিয়ে এক টুকরো রাতের আকাশ দেখতে পাচ্ছে অভিক। এমন সময় ওর ফোন বেজে উঠল।
হ্যালো। হ্যাঁ মা, বলো। কি করছিস বাবা? বাড়ি ফিরেছিস? বাড়ি? যেখানে থাকিস সেটাই তো বাড়ি হয়ে যায় বল। যাকে, খাওয়া দাওয়া করেছিস কিছু? হ্যাঁ, আজকে একেবারে বাইরে থেকে রাত্রের খাবার খেয়ে দিয়েই ফিরেছি। আবার বাইরে? হ্যাঁ রে, একটু সেদ্ধ ভাতও বসাতে পারলি না? বাইরের ওসব আজে বাজে খাবার খেয়ে পেটটা খারাপ কর। মা, কতবার বলবো, ওই দোকানটায় ঘরোয়া রান্না হয়। আচ্ছা আচ্ছা, ছাড় এসব। হ্যাঁ রে বাবাই, এই বছর পুজোতেও কি ছুটি পাবি না? সন্তান ও মায়ের কথোপকথনে যেন একটু শূন্য স্থান তৈরি হলো। অভিক কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে তো মা, কিন্তু আমার ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার বিশেষ কারণে ছুটি নিয়েছে, তাই আমার ছুটিটাই আটকে গেল। কি আর করার। যাকে, তোমাদের কেমন প্রস্তুতি চলছে? প্যান্ডেলে বাস এসেছে, নাকি আবার আগের মতোই হিরু কাকা বাংলা খেয়ে দিনের পর দিন কাজ ফেলে দিন কাটাচ্ছে? কাকিমার ফেসবুক পোস্টে আজকেই দেখলাম, গণেশের বুড়িটা কিন্তু বেশ বড় লাগছে। এভাবে আরো রাত অবধি কথা হতে থাকে, কখনো মায়ের সঙ্গে, কখনো সেই ফোন চলে যায় বাবার কাছে, আবার কখনো ওপারের বক্তা হয়ে যায় অভিকের বোন। কথা বলতে বলতে কখন যে অভিক ঘুমিয়ে পড়েছে ও জানে না। ও শুধু জানে রাত পোহালেই মহালয়া, যে দিনটাতে ছোট থেকে পুজোর প্যান্ডেল তৈরিতে হাত লাগাতো, সেই দিনটাই ওকে কাটাতে হবে চৌকো ঘরের মধ্যে, চৌকো আলো স্ক্রিনের সামনে। অভিকরাই বোঝে এর ব্যথাটা, এই ব্যথাটা কতটা গভীর। কলকাতার কোনো এক ব্যস্ত রাস্তা, ব্যস্ত গলির মোড়ে দাঁড়িয়ে থাকা বড় বাড়িটাতে আলাদা করে মহিষাসুর মর্দিনী বাজানোর কোনো অবকাশ নেই। সীমার মধ্যে যা কিছু, তা আলাদাই মাধুর্যময়। তা সীমাহীন রূপে ধরা দিলে অনেক সময় সহনীয়তার বাইরে চলে যায়। কি বুঝতে পারলেন না? এই হচ্ছে আপনাদের নিয়ে যত সমস্যা। একটু কবি কবি ভাব নিয়ে বলেছি তো, নাও ঠেলা সামলাও এবার। চিন্তা নেই, বুঝিয়ে বলছি। কলকাতার অলিগলির রাস্তায় দেখেছেন তো যে পোস্টারে মাইক লাগানো থাকে? হ্যাঁ, ঠিক সারা পাড়ার লোককে গান শোনানোর দায়িত্বটা ওই মাইকটা একাই নিয়ে থাকে। মুশকিল হলো ওই বাড়িগুলোর যেগুলোর ঠিক গা ঘেঁষেই মাইকগুলোর কিছুদিনের বাসস্থান গড়ে ওঠে। এই ধরুন সেরকমই একটি বাড়ি হচ্ছে আপনার। আপনি বেডরুমের জানলাটা ঠিক খুললেন এবং মাইক বাবাজি টুকি বলে আপনার দিকে তাকালো। এবার ভেবে দেখুন তো, আপনার এই 5 দিন ঠিক অবস্থাটা কি হবে? সেইটা আমি আর ভাষায় প্রকাশ করে আপনাকে বলে দিলাম না, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। বেলা 9টা বেজে গেছে। মাইকের উচ্চ ডেসিবেলের আওয়াজ একটু কমেছে। উমা, এই উমা, কিরে উঠলি? বেলা হয়ে যাচ্ছে তো, উঠে পড় দেখি। হ্যাঁ, উমা
এতক্ষণ নায়কের খোঁজ নিচ্ছিলেন আর নায়িকার খোঁজ নেবেন না? এ কি রে বাবা! এই হলো উমার ঘর, আর এই ঘরের সামনে সেই মাইক বাবাজি উকি দেয়। এখন এই বেলা 9টার সময় ফোনের মধ্যে মহিষাসুর মর্দিনী চালিয়ে মন দিয়ে শুনছে উমা, আর সারা ভোরবেলা কানের মধ্যে রীতিমতো বালিশ গুজে রেখে কোনো রকমে একটু ঘুমোনোর চেষ্টা করেছে। উমার মা উমাকে ডাকতে ডাকতে ওর ঘরে এসে পৌঁছালেন। কিরে উঠলি? কিরে উঠে পড়েছিস যখন, বাইরে এলি না? আমি ভাবলাম তুই ঘুমাচ্ছিস, তাই ডাকতে এলাম। ওরে মহালয়া সেই কোন ভোরবেলা হয়ে গেছে, আর তুই এই বেলা দুপুরে মহিষাসুর মর্দিনী শুনছিস? উমা ওর গায়ের পাতলা চাদরটা সরিয়ে ওর মায়ের দিকে তাকালো, বলল, কি করব বলো মা, আগে তো প্রতি বছর ছোট থেকে মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা মহিষাসুর মর্দিনী শুনতাম বাড়ির সকলে মিলে, তাই না? কিন্তু এই এত জোরে চালাই এরা, আর শুনতেই ইচ্ছে করে না। মাঝে মধ্যে মনে হয় আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আর দেখো প্রতিবারের মতো এমনভাবে ব্যানারগুলো টাঙিয়েছে, ব্যালকনির সামনে যে দুদণ্ড দাঁড়াবো সে শান্তি নেই, যেন মনে হচ্ছে আমি একদম প্লাস্টিকে জড়িয়ে গেছি। উফ! আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার ওঠ, চ বাবা ডাকছে, একসাথে চা খাবো তো। চলো আসছি। উমার ঘরের পাশের ব্যালকনিতে একটুও বসতে ভালো লাগছে না, কারণ এমনভাবে পুজোর প্যান্ডেল করা যে একটুও রাস্তাই দেখা যাচ্ছে না। ওর একটু দিন শেষে খোলা আকাশের নিচে না বসলে বা একটু প্রকৃতির কাছে না থাকলে ভালো লাগে না। তাই বোধহয় এক প্রকারও এই সন্ধে ছাদে পায়চারি করতে লাগলো। না হলে অন্য কোনো দিন এই সময় ও ব্যালকনিতে বসে সময় কাটায়। ছাদে যাওয়ার সময় ওর ফোনটাকে হাতে নিল, কারণ এখনো পর্যন্ত ওর পুজোয় ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিংই হয়নি। আজকাল কলকাতার মানুষ আবার মহালয়া থেকেই ঠাকুর দেখতে শুরু করে দেয়। আগে দুর্গাপুজো 1 সপ্তাহ হলেও এখনো তা 10 দিনেরও বেশি। কিন্তু উমা এরকমভাবে পুজো কাটাতে একদমই পছন্দ করে না। ও খালি ও ছোটবেলায় কাটানোর পুজোর কথা মনে করে, আর একা একাই নিজের মনে বক বক করে চলে। কি যে সময় পড়েছে! মহালয়ার আগে থেকে মহালয়ার 2-1 দিন পর থেকেই ঠাকুর দেখা শুরু। হ্যাঁ, যারা দেখে তাদের ভালো লাগে, সেটাতে আমার কিছু বলার নেই, আমার বন্ধুরাই তো দেখে। কিন্তু কেন জানি না আমার একটুও ভালো লাগে না। ছোটবেলার সময়টাই কত ভালো ছিল। মহালয়ার দিন ভোরবেলায় মহিষাসুর মর্দিনী শোনা, তারপর বাবা মায়ের সাথে পুজোর শপিং করতে যাওয়া, আমাদের পাড়ার এই সামনের মণ্ডপে ঠাকুর তৈরি হওয়া, দুর্গা মাকে মাটির একটা আস্তরণ থেকে ধীরে ধীরে শাড়ি গয়না রঙে সেজে ওঠা দেখা। আমার তো সব থেকে বেশি আগ্রহের পার্ট ছিল যখন মাথায় চুল লাগাতো। থালি থেকে ভাবতাম ভাবতাম গোছা ভরা চুল যদি আমারও হতো। বাড়ি এসে মায়ের ওড়না নিয়ে মাথায় একটা লম্বা বেনি করে ঘুরতাম। ভাগ্যিস ভাগ্যিস সেই সময়কার কিছু ছবি তুলে রেখেছিল ওরা, তাই এই ছোটবেলার দুষ্টুমিগুলো নিজেই জানতে পারি। এখন বড় হয়েছি বলে কি কিসের জন্য জানি না, তবে এত চাকচিক্যের মধ্যে ছোট ছোট ইমোশনগুলো যেন হারিয়ে যাচ্ছে। যাচ্ছে কেন বলছি, গিয়েছে। উমা একে একে ওর সব বন্ধুদেরকে ফোন করতে লাগলো। এত মানুষের ভিড় ঠেলে ওর ঠাকুর দেখা একদমই পছন্দ নয়। বাড়ি থেকে কোনো প্রয়োজনে বেরোলে সন্ধেবেলায় বাড়ি ঢুকতে ঢুকতে ওর 5 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা লেগে যায়। ওর কাছে পুজো মানে ষষ্ঠীতে মায়ের আগমন, সপ্তমীর সকালে স্নান, অষ্টমীতে শাড়ি পরে পুষ্পাঞ্জলি, নবমীতে মায়ের ভোগের সুগন্ধ, আর দশমীতে বিসর্জনের এক রাশ মন খারাপ। আজও অবশ্য ওদের পাড়ার প্যান্ডেলে এগুলো হয় ঠিকই, কিন্তু সব কিছুতেই উমার যেন কেমন একটা মেকি মেকি লাগে। তাই এই প্রথম ও ঠিক করেছে ওর কোনো
বন্ধুর বাড়িতে যাবে পুরো পুজো কাটাতে। কি রে ভাই, তাহলে কবে বেরোনো হচ্ছে? পঞ্চমীর সকালে নাকি রাত্রেবেলা? ভাই তোকে তো আমি বললাম যে আমি যেতে পারবো না, বল। কৌশিক, তুই সিরিয়াসলি বলছিস তুই যাবি না? আমরা সেই কবে থেকে প্ল্যান করে রেখেছিলাম। দেখ, পুরো গ্রুপ না গেলে ভালো লাগে বল? আমি বুঝতে পারছি উমা, বাট তোরাও একটু আমার দিকটা দেখ ভাই। এত কষ্ট করে এতগুলো দিন পর একটা গার্লফ্রেন্ড পেয়েছি, আমি চলে গেলে আমার এই প্রেমটাও হবে না রে। আমাকে ভুলেই দিয়েছে। কোন দিনে সিনেমা দেখতে যাবে, কোন দিনে কি খাবে, কি ড্রেস পরে যেতে হবে। ভাই ভাই প্লিজ আমাকে এই বছরটা ছাড়ান দে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এমন করে বলছিস যেন প্রতি বছর যাওয়া হয়। এটাই তো প্রথমবার প্ল্যানিং করা হয়েছিল। ছাড়, তোকে যেতে হবে না। তুই তোর গার্লফ্রেন্ডের আঁচল ধরে ঘোর। ও সরি, সে তো আবার শাড়িও পরতে পারে না। যা ইচ্ছে কর, আমার দেখার দরকার নেই। উফ, রাখ তো। উমার মাথা গরম হলেও কিচ্ছু করার নেই। কৌশিক এমন। কৌশিকের ফোনটা রেখে দিয়ে ও রাজশ্রীকে ফোন করলো। কি রে, তোর ব্যাগ গোছানো হলো? মনে করে লাল শাড়িটা নিবি কিন্তু। দশমীতে ধুনুচি নাচ মনে আছে তো? বলছি উমা, কি হলো? তোর আবার কি সমস্যা? না আসলে শোন না, তোরা না হয় যা, আমি নবমীতে যাই। আরে কেন বলবি তো? আরে আমার ক্রাশ। হ্যাঁ, তো কি হয়েছে? বাই দ্য ওয়ে, কোন ক্রাশ? না বলছি শোন, আরে আমাদের ফ্ল্যাটের উপরের তলায় যারা থাকেন তাদের বাড়ির ওই ছেলেটারে শুনলাম পুজোর সময় আসবে। ভাই আমার ক্রাশ আসবে, কিভাবে যাই বল? শোন না উমা, রাগ করিস না প্লিজ। সেরকম হলে আমি নবমীর দিন যাই। না, দরকার নেই রে আসার। যখন যাবে তোমার ক্রাশ, কাটবে তুমি ঘাস। হ্যাঁ হ্যালো, এই উমা কি বলছিস? কিচ্ছু না। কষ্ট করে আর গিয়ে লাভ নেই। তুই বরং তোর ক্রাশের আশায় বসে থাক আর ভালো করে পুজো কাটা, কেমন? রাখি, টাটা। আরে উমার আর ইচ্ছা করছে না কাউকে ফোন করতে। ও ভালোভাবেই বুঝে গেছে ওদের যাওয়াটা ক্যান্সেল। ওদের গ্রুপের মধ্যে এই রকম পাবলিক যে আছে ও তা ভালো করেই জানে। শুধু একজন আছে যে সবার থেকে একটু আলাদা, রূপম। ওর বিশ্বাস এই সব ভুলভাল কারণে রূপম যাওয়াটা ক্যান্সেল করতে পারে না। তাই ও ঠিক করে নিল ও একমাত্র রূপমকেই ফোন করবে। হ্যালো রূপম ভাই, সবাই যাওয়া ক্যান্সেল করে দিচ্ছে। তুইও প্লিজ বলিস না যে যাবি না। উমা, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। খুব ভালো হয়েছে রে তুই ফোন করেছিস। তুইও যাবি না, তাই তো? আরে আগে শোন তো আমার কথা, তার আগেই বলে দিই অনেক অনেক সরি। দেখ উমা, তুই তো জানিস ফটোগ্রাফির কাজ করে আমি সংসার খরচ চালাই। আমি ভেবেছিলাম এই পুজোতে কোনো কাজ রাখবো না, বিশ্বাস কর। কিন্তু একটা প্যান্ডেলে ফটোগ্রাফির কাজ আছে, বেশ ভালো টাকাই দিচ্ছে। তাই, আর তুই তো জানিস মায়ের শরীরটাও ভালো নেই, তো এই টাকাটা জোগাড় হলে মায়ের ভালোভাবে টেস্টগুলো করিয়ে নেব, আর ডাক্তারটাও দেখিয়ে নেওয়া যাবে, কি বল? হ্যাঁ রে রূপম, একদম ঠিক বলেছিস। সত্যিই তো, এটা একটা ভালো ব্যাপার। তবে শোন, কাকিমার ডাক্তার দেখানোর জন্য এইসব কাজের ভরসা করবি না। কিছু হলে অবশ্যই আমাকে বলবি। তোকে বলেছি না কতবার যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে? তোকে বলে বলে না আমার মুখ ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, যাকগে, ভালোভাবে থাকিস, সাবধানে থাকিস। আর শুধু কাজ করিস না, একটু ওকে নিয়েও ঘুরতে যাস। আর শোন, পুজোয় নিশ্চয়ই দেখা হবে। তোরা কেউ যাচ্ছিস না, আমি কি আর একা একা যাবো নাকি? আচ্ছা, রাখি রে। উমার আর যে যাওয়া হবে না সেটাও বুঝে গেছে। মন খারাপ করে ও ঘরে এসে ঘুমিয়ে পড়ল। আজ এই তৃতীয়াতেই ওর মন খারাপের শুরু। বাকি দিনগুলো যে কিভাবে কাটবে সেটাই ভাবতে ভাবতে ওর চোখ লেগে গিয়েছিল। কি আর হবে, কারোর জন্য কি কিছু আটকে থাকে? থাকে না। শেষ কয়েকটা বছরের মতো পাড়ার মণ্ডপেই কাটিয়ে দেবে ও। তবে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, ভগবান যা করে ভালোর জন্যেই করে।
দেখাই যাক না কি হয়, গল্প তো এখনো অনেক বাকি। পঞ্চমীর সন্ধে। উমাদের বাড়ির আশেপাশে প্রচুর মানুষের যাতায়াত শুরু হয়ে গেছে। সন্ধে থেকেই মণ্ডপে ঢাক বাজছে। ওদের পাড়ার মণ্ডপ ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই ঢাকের আওয়াজ খুব ভালোভাবেই কানে আসছে। একটা সাদামাটা পোশাক পরেই উমা বেরিয়ে এলো ঘর থেকে। ওকে বাইরে যেতে দেখে ওর মা বলল, কিরে কোথায় যাচ্ছিস? এই একটু বাইরে থেকে ঘুরে আসবো ভাবছিলাম, ভালো লাগছে না। সে না হয় যা, কিন্তু রাত করিস না, গাড়ি পাবি না কিন্তু, হেঁটে আসতে হবে। আমি যাওয়ার সময় হেঁটেই যাব, মোহন কাকুকে বলা আছে। আসার সময় মোহন কাকুর রিক্সা করে বাড়ি চলে আসবো। তুমি চিন্তা করো না, ঘরে থাকতে ভালো লাগছে না মা। আচ্ছা আচ্ছা, সাবধানে যা। উমা যখন বেরিয়েছিল তখন ভিড়টা আরো গাঢ় হয়ে উঠেছে। যত রাত বাড়ছে তত কলকাতার রাস্তায় মানুষের চলাচল বেড়ে উঠছে। এই অনুমানযোগ্য দৃশ্যকে কি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, মানুষ দেখতে দেখতে উমা অনেকটাই দূর চলে এসেছে। গাড়ি সত্যিই চলছে না। রাস্তায় একটা ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছে মোহন কাকুর আসার জন্য। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। মুখভঙ্গি হাবভাব দেখে বোঝা যাচ্ছে গাড়ির জন্যই অপেক্ষা করছে, কিন্তু এই রাস্তায় তো গাড়ি বন্ধ। উমা বেশ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে, যদিও না করে উপায়ও নেই। ছেলেটার একটু পিছনেই উমা দাঁড়িয়ে। ইতিমধ্যেই মোহন কাকু তার রিক্সা নিয়ে হাজির। তখনও উমা ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। মুখটা একেবারে শুকিয়ে গেছে ছেলেটার। শেষবার আরেকবার আর চোখে তাকিয়ে রিক্সায় উঠে বসলো উমা। ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই যে ট্রেন ধরবেন নাকি ছেড়ে এলেন? মানে? দেখে তো মনে হচ্ছে কোথাও থেকে ফিরছেন অথবা কোথাও যাবেন। না মানে এই পুজোর সময় কেউ আশা করি ঠাকুর দেখতে বেরোয় না এই রকম ভাবে। এই এত বড় একটা লাগেজ, পিঠে একটা ব্যাগ, চোখের নিচে কালি, চোখ মুখ দেখেই তো মনে হচ্ছে সারাদিন আদৌ কিছু খাওয়া হয়েছে কিনা সন্দেহ। তাই জিজ্ঞেস করছিলাম আর কি। হ্যাঁ, ফিরছি। একটাও গাড়ি পাচ্ছি না, কি যে করব। পাবেনও না, সামনের ওই বড় মণ্ডপটার জন্য দুদিকেই ঘিরে দিয়েছে, কোনো গাড়ি পাওয়া যাবে না, তাও আবার রাত হয়ে গিয়েছে। উঠে আসুন। না মানে উঠে আসুন? আরে আসুন। আপনার বাড়ি কোথায়? মানে আপনি কতদূর যাবেন? আপনার বাড়ি অবধি নিশ্চয়ই যাব না, আমি যতদূর যাব ততদূর না হয় চলুন, আর বাকিটা পথ হেঁটে নেবেন, কেমন? সেটাই পুরোটা পথ হাঁটার থেকে তো ভালো। সামনের ওই মেন রোড থেকে বাস ধরে নেবেন। ছেলেটা রিকশায় উঠে বসল। উমা ওর ব্যাগ থেকে একটা এক্সট্রা কোল্ড ড্রিঙ্কস বের করে ছেলেটাকে দিল। থাক না, ঠিক আছে, আমার লাগবে না। আরে লাগবে লাগবে, গলা তো শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে। ছেলেটা শুধু উমার দিকে তাকিয়ে একবার হাসল। বলছি, কি নাম আপনার? অভিক বসু। বাড়ি ফিরছি, কর্মসূত্রে বাইরে থাকতে হয়। আপনি কি পাগল মশাই? কেন বলুন তো? না কিছু না, আমি আপনার জায়গায় থাকলে আসতামই না। বাবা মাকে ছেড়ে পুজো কাটিয়ে দিতেন? না তা কেন, ওদেরকে ডেকে নিতাম। কলকাতার পুজো দেখার জন্য মানুষ বাইরে থেকে আসে, আর আপনি পালাতে চাইছেন? আপনি আর বুঝবেন কি, আমার জ্বালা আমি বুঝি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিরকম? আর কি বলবো, আমি সিরিয়াসলি পালাতে চাই। কিন্তু এইরকম আমি প্রথম কারোর মুখ থেকে শুনছি, তাই জানতে ইচ্ছে করছে এর কারণটা কি। কিচ্ছু করতে হবে না, শুধু এক কাজ করুন, আমার সঙ্গে আমাদের বাড়ি চলুন, একদিনেই বুঝে যাবেন।
ইমোশনের ওপর কেমনভাবে কাদা জলের প্রলেপ পড়ে। আমি তো সুযোগ পেলে এই পালাই। উমা একে একে সব কথা বলতে শুরু করলো। এই ধরুন মহালয়ার ভোরের ওই সব আর কি। ও কথা শুরু করলে এক প্রকার রেডিও হয়ে যায়, না থামালে থামা বলেও যে একটা বস্তু আছে সেটা ওর মাথাতেই থাকে না। তবে যদি কোনোদিন উমার মুখে নীরবতা থাকে তাহলে বুঝে নিতে হবে যে ঠিক গোড়াতেই কিছু গন্ডগোল ঘটেছে। উমা বলতে থাকলো, আমাদের এক বান্ধবীর মামার বাড়ি গ্রাম, সেখানে বহুদিনের পুজো। ওর মুখে শুনে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে যাব। ভাবলাম যাক, আমার মনের ইচ্ছেটা পূরণ হলো। হ্যাঁ তাহলে তো ভালোই। কি আর ভালো, যাওয়া হলে তারপর তো। কেন যাওয়া হচ্ছে না কেন? এই তো বললেন আপনার সবকিছু প্ল্যান করা ছিল। জানেন না, বন্ধুদের ট্রিপে কত শত কারণ তৈরি হয়ে যায় ট্রিপ ক্যান্সেল করার জন্য। যাকগে ছাড়ুন, আমার কপালটাই খারাপ। আপনার জায়গায় যদি আমি থাকতাম বোধহয় ভালো হতো। আপনি যে কেন আসতে গেলেন, যদিও আপনার ভালো লাগলে সেটা আলাদা ব্যাপার। অভিক বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি থেকে গেছে। রিকশাটা এগিয়ে চলেছে টুনি লাইটের আলোর তৈরি হওয়া গলির ভিতর দিয়ে। এক একটা প্যান্ডেলে এক এক রকমের গান বাজছে, তবে বেশিরভাগেতেই ঢাকের ধ্বনি। আমি লাস্ট 2 বছর এই পুজোটাকে খুব মিস করেছি জানেন। আমি চাই যেন কাউকেই এমন জায়গায় না আসতে হয়। উমা চুপ করে গেল। অভিকের দিকে তাকিয়ে রইল সে। অভিক বলতে থাকলো, বাবা মা বোন পুরো পরিবারকে ছেড়ে যে কেমন লাগে তা আমি জানি। আমাদের বাড়িতে এখনো জানে না যে এই বছর পুজোয় আমি বাড়ি আসছি। আসলে লাস্ট মিনিটে ছুটিটা হয়ে গিয়েছে। হয়তো আমার ভাগ্যে ছিল এই বছর বাড়িতে আসাটা। ঢাকের আওয়াজ শুনলেই বুকের ভিতরটা কেমন কেমন কাঁপুনি দিয়ে উঠত। কিন্তু আমাদের কথা কে শোনে বলুন? আই এম সরি অভিক, সত্যি তো আমি কখনো এভাবে ভেবেই দেখিনি। সেই দিক থেকে ভাবলে আমি অনেক ভালোভাবেই পুজো কাটাই। আরে সরির কিছু নেই, সবটাই সিচুয়েশন আর এক্সপিরিয়েন্স। আমিও তো ভাবতাম এই মেন রোডের ধারে যাদের বাড়ি তাদের কত আনন্দ। আপনার মাধ্যমে আমার জানা হলো যে আমরা সবসময় যা ভাবি তা হয়তো নয়। আপনি জানলেন আমার থেকে আর আমি জানলাম আপনার থেকে। তবে কি জানেন, আমাদের বাড়িটা বেশ দূরেই এখান থেকে। গ্রাম শহরের ছোঁয়া পেয়ে মফস্বল হয়ে উঠেছে, আর রাস্তায় পিচ হয়ে কলকাতার পিনকোড পড়েছে। তাই কলকাতা বলতে হয় ঠিকানা হিসাবে। কিন্তু আমাদের বাড়ির পুজো বহু বছরের পুরনো পুজো, বলতে পারেন বনিদি বাড়ির পুজো। আমাদের পরিবারের সকলে ফেরে এই সময়। প্রতিদিন প্রায় সব মিলিয়ে 50-60 জনের মতো রান্না বসে। সে এক আলাদাই ব্যাপার, চোখের সামনে না দেখলে আপনার বিশ্বাস হবে না। ওদের এই কথোপকথনের মধ্যে উমা খেয়াল করলো যে ওদের বাড়ির রাস্তা এসে গেছে। ও মোহন কাকুকে বলল, মোহন কাকু, আমাকে এখানেই নামিয়ে দাও, ভিতরে যাওয়ার দরকার নেই। তুমি বরং অভিককে একটু পৌঁছে দাও, একই রাত হয়ে যাচ্ছে। আর শোনো, তুমিও তাড়াতাড়ি ফিরে এসো ওনাকে পৌঁছে। আবার রাতে যেন কোথাও যেও না, কাকিমা কিন্তু চিন্তা করবে। অভিকের দিকে তাকিয়ে উমা বলল, আসি তাহলে, ভালো থাকবেন আর অনেক আনন্দ করে পুজো কাটাবেন। খুব ভালো লাগলো আলাপ হয়ে। গুড নাইট। উমা চলে যাবে এমন সময় অভিক ওকে ডাকলো, শুনুন, আপনার সঙ্গে তো আর কোনোদিন হয়তো দেখাই হবে না, কিন্তু আমি ঋণটা শোধ করব কিভাবে? ঋণ মানে? কিসের ঋণ? এই যে এতটা আমাকে হাঁটতে না দেওয়ার ঋণ, আমাকে পৌঁছে দেওয়ার জন্য যে ঋণী করে দিলেন। উমা হেসে বলল, ধুর, এটা আবার কোনো ঋণ হলো নাকি? আচ্ছা ঠিক আছে, দিন আপনার ফোনটা দিন দেখি। 93 এই হলো আমার নাম্বার, সেভ করে দিলাম।
যদি কখনো মনে হয় আমাকে কিছু উপকার করে ঋণটাকে শোধ করে দেবেন তাহলে দেবেন, তবে এটার কোনো প্রয়োজন ছিল না। আসি। হয়তো খুব তাড়াতাড়ি দেখা হবে, আর হয়তো খুব তাড়াতাড়ি আপনার ঋণটা শোধ করে দিতে পারবো। টাটা, সাবধানে যাবেন। মোহন কাকুর প্যাডেল ঘুরে রিকশার চাকাটা গড়িয়ে কখন যে অভিক এগিয়ে গেছে উমা বুঝতে পারেনি। একটা অচেনা মানুষের সাথে দেখা হয়ে হঠাৎ করেই অল্প সময়ের মধ্যেই উমা যেন কিছু একটা অনুভব করে ফেলল, যদিও সেটা ওর কাছে পরিষ্কার নয়। চলে যেতে গিয়েও ওর পাটা আটকে রইল যেন। ও মনে মনে একটা কথাই ভাবতে রইল। খুব তাড়াতাড়ি দেখা হবে মানে কি বলে গেলেন অভিক? দেখা হবে? এটা আদৌ কি সম্ভব কি জানি। তবে অভিক খুব লাকি, যদি আমিও এরকম কোনো পুজোয় থাকতে পারতাম। রিকশাটা এগোতে এগোতে বেশ অনেক দূর চলে গেছে। একটু আগে পাশে বসে থাকা মেয়েটা যেখানে নেমে গেল, ইচ্ছে করলো একবার একবার পিছনে ঘুরে তাকিয়ে দেখতে ওদিকে, কিন্তু অভিক নিজেও জানে না কেন ও তাকাতে পারল না। কিছু একটা ভাবতে ভাবতে ওর ফোনের স্ক্রিনটা অন করলো। ফোনের স্ক্রিনে জল করছে ওর ফোনে সদ্য সেভ করা একটা নাম্বার। নামের জায়গায় লেখা উমা। উমা বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমোতে যাবে এমন সময় ও খেয়াল করলো ওর ফোনের স্ক্রিনের উপর একটা মেসেজ জল করছে, আননোন নাম্বার। প্রথমটায় গুরুত্ব দিল না, কিছুক্ষণ পর আবার ফোনটাকে কাছে টানল, বিছানায় উঠে বসল, ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করলো। তাতে লেখা, আপনার ঋণ শোধ করার একটা উপায় মিলেছে। আপনাদের ট্রিপ ক্যান্সেল হতে পারে, কিন্তু গ্রামের বনেদি বাড়ির পুজোর অভিজ্ঞতা আপনি চাইলেই করতে পারেন। ভোর হলেই মহাষষ্ঠী, চলে আসুন, অপেক্ষায় থাকব। বসুবাড়ির ঠিকানা না হয় পাঠিয়েই রাখলাম। অভিক। অভিক ষষ্ঠীর সকাল মানে মায়ের প্রতিমায় অকল্পনীয় এক মায়াময় এক হাসির ছোঁয়া। মিষ্টি সুরে মাইকে গান বাজছে, ফুলের দোকানগুলো থেকে একাধিক ফুলের মিশ্রিত এক সুগন্ধ ভেসে আসছে। পুজোর দিনগুলোর এই অনুভূতিগুলো ভাষায় বলে বোঝানো খুব মুশকিল। সকল মানুষই ব্যস্ত, কিন্তু সকল মানুষের মনের মধ্যেই আলাদাই এক খুশির আমেজ। সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে, একটা গাড়িতে সবজি বোঝাই চলছে। একজন টোটো চালক দাঁড়িয়ে থেকে সবটা মিলিয়ে নিচ্ছে। উমা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলো, দাদা শুনছেন? দাদা শুনছেন? বলছি এইখান থেকে বসুবাড়িটা কত দূর, মানে কিভাবে যাব? এক মিনিট। তার মানে এতক্ষণ ধরে যে রাস্তার কথা বলা হলো সেটা বসুবাড়ি যাওয়ার রাস্তা? আমি তো এতক্ষণ ধরে ভাবছিলাম বোধহয় উমার বাড়ির সামনের রাস্তার কথা বলা হচ্ছে। আপনারাও কি সেটা ভাবছিলেন? মানে অভিকের একটা মেসেজ আর উমা আসছে বসুবাড়ি। আরে আপনি বসুবাড়ির কথা বলছেন? এই তো এখান থেকে একটু বেশি দূরে না। আপনি আলাদা করে যাবেন কেন? আমরাই যাবার ব্যবস্থা করে দিচ্ছি। বসুবাড়ি যাবেন মানে তো আমাদের আত্মীয়ই বলা চলে। দাঁড়ান, এই রাজু, তোর গাড়িটা নিয়ে দেখি। এইটা এত সবজি উঠছে, দিদিকে বসুবাড়ি পৌঁছে দিয়ে আসি।
বুঝলেন দিদি, এইসব মালপত্র তো ওই বাড়িতেই যাচ্ছে। তো চলুন ওই গাড়িতে উঠে বসুন, আমরা নিয়ে যাচ্ছি, চলুন। বসুবাড়ি সেজে উঠেছে রঙিন আলোয় আর বহু ফুলের সাজে। বাড়ির সামনে বড় উঠোন, যেটাকে উমার স্বাভাবিকভাবে বড় মাঠ বলে মনে হচ্ছিল। এতক্ষণ রাস্তায় আসার সময় যদিও বা কোনো গান বাজছিল, এখন সেটাও যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আরে দিদি, বাইরে দাঁড়িয়েছেন কেন? চলুন আমার সাথে চলুন, দেখবেন এইবার মায়ের সাজ কেমন হয়েছে। হ্যাঁ, পুরো চোখ দাঁড়িয়ে যাবে। বসুবাড়ির চৌকাঠে পা দিতেই ঢাকে কাঠি পড়ল। মায়ের চোখ দুটোর দিকে তাকালে সেখানে যেন মুক্তি খুঁজে পেল। ঘন কালো কেশরাশিতে মিলিয়ে যেতে ইচ্ছে করল উমার। বাড়ির ভিতরে উঠোনের বাঁ দিকটায় মায়ের অধিষ্ঠান, আর বাকিটা জুড়ে কত মানুষ। উমাকে দেখে সবাই একটু অবাক দৃষ্টিতে তাকালো। একজন ভদ্রমহিলা এগিয়ে এসে বললেন, কাকে চাই মা? কাউকে খুঁজছো? তোমায় ঠিক চিনলাম না তো। অভিক আছেন? ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে অভিক বেরিয়ে এসেছে কিছু পুজোর জিনিস আনতে যাবে বলে। ও উমাকে দেখে একেবারে স্তম্ভিত। এটা সত্যি সত্যি উমা এসেছে। দূর থেকে ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। এসো এসো, ভিতরে এসো, খুব ভালো সময় এসেছো, পুজো শুরু হবে এবার। অভিক একই জায়গায় দাঁড়িয়ে, উমার পায়ের নুপুরের আওয়াজ আসছে ওর কানে। ঢাক বেজে চলেছে একই তালে। উমা সত্যি এলো। ষষ্ঠীর দিন আলাপ পরিচিতিতেই কেটে গেল উমার। সপ্তমীর সকালে দুর্গা মায়ের সামনে বসে আছে উমা এক মনে। এমন সময় ওকে পিছন থেকে কেউ চিৎকার করে ডেকে বলল, আরে উমা, তুই এখানে? উমা অবাক হয়ে পেছনে ফিরে দেখল ওর বান্ধবী পিয়ালি, যার মামার বাড়িতে এ বছরে দুর্গা পুজোতে যাওয়ার কথা ছিল। দুজনেই একেবারে হতবাক। পিয়ালি, তুই এখানে? আরে এটাই তো আমার মামার বাড়ি, তোরা লাস্ট মোমেন্টে এসে ক্যান্সেল করে দিলি। তোদের জন্যই আমার আসতে একদিন লেট হয়ে গেল, আর এদিকে এসে দেখছি তুই এখানে। কি ব্যাপারটা হলো বলতো? আমার তো অভিকের সঙ্গে কথা হয়ে এখানে আসা। অভিক? এক মিনিট, অভিক দা? আরে অভিক দা তো আমার ছোট মামার ছেলে। কি মজার ব্যাপার রে। একটু ফিসফিস করে পিয়ালি উমাকে বলল, চুপি চুপি অভিকদার সাথে এই ব্যাপার চলছে, জানতাম না তো। আমাকে ফাঁকি দিয়ে দুর্গাপূজায় অন্য কোথাও ঘুরতে যাওয়া, দেখ কেমন ধরা পড়ে গেলি। এই, তুই চুপ করবি? হঠাৎ করে কেউ শুনে নিলে। আর শোন, কোনো ব্যাপার ট্যাপার নয়, হ্যাঁ? এভাবে বললে কিছুই তোর মাথায় ঢুকবে না, তোকে সবটা খুলে বলতে হবে। চল চল, ঘরে চল। সবকিছু আগে থেকেই উপর থেকে ঠিক করা থাকলে আমরা যতই ভাবি না কেন যে সমস্ত প্ল্যান ক্যান্সেল, কিন্তু কোথাও গিয়ে যেন সব এক হতেই হয়। অষ্টমীর সকালের পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, নবমীর মায়ের ভোগ, প্রতিদিনের সন্ধ্যা আরতি আর দশমীর মায়ের বিদায়, সবটাই দেখতে দেখতে একে একে কেটে গেল। ভাসমান দর্পণে মায়ের আবছা মুখটা দেখলে মনের ভিতর যেন বাঁধ ভাঙা জলের মতো কান্না আসে, ভয়ঙ্কর এক ব্যথা নিয়ে। দশমীতে সকলের সঙ্গে উমাও খুব আনন্দ করছে। শাড়ি পরেছে, সিঁদুর মাখামাখি করেছে, ঢাকের তালে সকলেই পা মিলিয়েছে, ধুনুচির ছন্দে মিলেছে সকলের হাত।
সুগন্ধি ধোঁয়া চারিদিককে আচ্ছন্ন করে রেখেছে। স্বয়ং মা দুর্গা যেন এক মায়া সৃষ্টি করেছে। এই ছন্দতালের হই হট্টগোলে একটা সময় অভিক আর উমা কি পাশাপাশি এসেছিল? পাশাপাশি দাঁড়িয়ে হাতে ধনুচি নিয়ে কোমর দুলিয়েছিল? এইগুলো আদেও হয়েছিল কিনা সেটা কেউ জানে না, কিংবা হয়তো শুধু উমাই জানে না। হয়তো তার বেখেয়ালেই কিছু ভালো মুহূর্ত ঘটেছে, এমন কিছু স্মৃতি যা সত্যি মনের অন্তরালে যত্ন করে তুলে রাখার মতো। পুজোর একটা দিন খুব ভালোভাবেই কেটেছে। উমা ওর মা বাবাকে প্রায় সবটাই ভিডিও কলে দেখিয়েছে। একদিন এসেও ছিলেন ওনারা। দশমীর এই দিনটায় সকলের মন খারাপ হলেও কোথাও একটা ভালো লাগাও ছিল। সারাদিন পর এই রাত্রিবেলা উমা ওর ব্যাগ গুছিয়ে নিচ্ছে। পরের দিন সকালেই ওর বাড়ি ফেরা। হঠাৎ যেন ওর কেমন মন খারাপ করে উঠল। এই বাড়িটাতে এসে ওর এই বড় ছাদটা খুব প্রিয় হয়ে উঠেছিল। ও ভাবল না হয় একবার সেই ছাদ থেকে ঘুরে আসা যাক। কাল তো সেই চলেই যাবে, আর এই সময় ছাদে কেউ থাকবে না নিশ্চয়ই। টুনি বাল্বের এই আলোর রশ্মি নিচের দিকে পড়ছে, তাই ছাদে একটু আবছা আলো। উমা যেতেই দেখল অভিক দাঁড়িয়ে। এটা কি? এ কি? অভিক এখানে? উনি এত রাতে এখানে? কি করব আমি? যাব না, চলে যাব? সেটাই মনে হয় বেটার। হয়তো উনিও আমার মতোই একটু একা সময় কাটাবে বলে এসেছেন। বিব্রত করে লাভ নেই, চলে যাই বাবা। উমা নিজের মনে এইসব কথা ভাবতে ভাবতে উমা পেছনে ফিরে চলে আসতে উদ্যত হল, কিন্তু ওর পায়ের নূপুরের আওয়াজে অভিক উমার উপস্থিতি টের পেল। উমাকে উদ্দেশ্য করে বলল, চলে যাচ্ছেন কেন? আসুন। আমি ভাবলাম আপনাকে বিরক্ত করে লাভ নেই, নিজের মতো সময় কাটাচ্ছেন। আরে সেটা কোনো ব্যাপার না, আমার আসলে ঘুম আসছে না। কালকে সবাই কিরকম নিজের বাড়ি ফিরে যাবে, যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে জানেন। আবারও একটা বছরের অপেক্ষা। তাহলে কেমন লাগলো আমাদের এখানকার পুজো? কেমন লাগলো এটা জিজ্ঞাসা করছেন? আমি যেভাবেই বলি না কেন, যে শব্দই ব্যবহার করে বলি না কেন, সবটাই কম হয়ে যাবে। আমি তো ভাবছি কাল বাড়ি গিয়ে সকলকে এত মিস করব যে কিভাবে নিজেকে সামলাবো জানি না, সত্যি জানি না। আপনাদের এখানে আজকেই বিসর্জন, তবে আমাদের ওখানে কাল। তবে যাই বলুন না কেন, এখানকার মতো আনন্দ আমি আর পাবো না। এখানকার প্রত্যেকটা ছোট ছোট স্মৃতি আমার মনে এমনভাবে থেকে গেল, ভুলতে আমি চাই না। আর তাছাড়া এটা ভোলা সম্ভব নয়। কাকিমণির জোর করে পায়ে আলতা পরিয়ে দেওয়া, বড় জ্যাঠার কথায় কথায় গান, বৌদির মেহেন্দি পরানো, আর তার সাথে তো পিয়ালি একটা এক্সট্রা বোনাস ছিল আমার। উফ, আমার তো রীতিমতো ইচ্ছেই করছে সারা জীবনের জন্য যেন এখানে থেকে যাই। সত্যি সত্যি যদি সেটা সম্ভব হতো, আমি তো সেটাই মায়ের কাছে প্রার্থনা। এক নিঃশ্বাসে সব কথা বলে গেলেও শেষের বাক্যগুলো বলার পর উমা একটু চুপ করে গেল। অভিকের দিক থেকে চোখ নিমেষেই সরিয়ে নিল। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। উমার মুখটা একটু লাল দেখাচ্ছে। সেটা কি টুনি বাল্বের আলোর আভা নাকি? উমা আর কোনো কথা বলেনি, ঘরে চলে এসেছিল। অভিক তখনও ওখানে দাঁড়িয়ে। কতক্ষণ দাঁড়িয়েছিল উমা জানে না, কারণ সে পিছনে ফিরে তাকায়নি অভিকের দিকে। হয়তো কোনো এক চঞ্চল অনুভূতিকে লুকোনোর চেষ্টা করছিল।
সকালেই সবাই ফিরে যাবে। অভিকের সন্ধ্যের ট্রেন, উমা ফিরে যাবে সকালেই। অনেক অনেক স্মৃতি নিয়ে, এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে, আর হয়তো অপ্রকাশিত কোনো অনুভূতিকে নিয়ে, যার প্রকাশ পাবে না। উমা বাড়ি ফিরে খুব ক্লান্ত। এই কদিন এত লাফালাফি ঝাপাঝাপি করেছে যা বলে আর কাজ নেই। ওদের বাড়ির ছাদেও ও ঘোরাফেরা করেছে। ওর ভীষণভাবে মনে পড়ছে বসু বাড়ির কথা। এতক্ষণ ওখানে থাকলে যে কি না কি হতো সেসব মনে পড়ছে, আর সেসব কথা ভেবে একাই হাসছে বোকার মতো। বাড়ি ফিরে মা বাবার সঙ্গে একজোট গল্প হয়ে গেছে। অভিকের প্রসঙ্গটা অবশ্য একটু এড়িয়েই গেছে। ওর বাড়ির সামনের মাইকে গান বাজছে, কিন্তু ওর আর ভালো লাগছে না। গতকাল প্রতিমা বিসর্জনের মুহূর্ত ওর চোখের সামনে ভেসে উঠছে বারবার। বিকেল হয়ে গেছে এতক্ষণ। আমি কেনই বা মন খারাপ করছি? অভিকের জন্য এত ভালো একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম, এটাই তো অনেক। আমার প্রতি ওর কেনই বা কোনো অনুভূতি তৈরি হবে? আমিও না কতবার ওর সামনে গিয়েছিলাম, কই একবারও তো মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকাইনি। কতবার অন্যভাবে আমার অনুভূতি বোঝাতে চেয়েছি, ওর কোনো প্রতিক্রিয়াই আমি দেখতে পাইনি। বেকার আমি এত কিছু ভেবে ফেলেছি। কিছু কিছু ঘটনা জীবনে একবারই ঘটে, যা শুধু মনের মধ্যে একটা আক্ষেপ তৈরি করে আর স্মৃতি হয়ে থেকে যায়। সব কিছু বাস্তবের সাথে মেলে না। এমন সময় উমার ফোন বেজে উঠল। পিয়ালি ফোন করছে ওকে। হ্যালো, বল। কি রে ভাই, কি ব্যাপারটা হলো বলতো? তুইও সকালবেলা বেরিয়ে গেলি, অভিজ্ঞতাও চলে যাচ্ছে। আমি তো ভাবলাম তোদের এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যাবে। এই এসব বাজে কথা বন্ধ কর তো। এসব কিছুই না। হ্যাঁ, তোর না খালি শুধু ভুলভাল কথা, এসব কোনো ব্যাপার না। ঢং করিস না তো, সবই বুঝি আমি। দুজনে দুজনার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। না রে পিয়ালি, অভিকের মনে আমার জন্য কোনো জায়গা টায়গা নেই, আর সেটাই তো স্বাভাবিক। ভেবেই দেখ না, পঞ্চমীর দিন দেখা, আর এই কয়েকদিনের মধ্যে কি কেউ কারোর মনে এতটা জায়গা করে নিতে পারে? সব ভালোবাসা কিছু না। এইসব ভাবনা চিন্তা বাদ দে তো। অভিক আমাকে ভালোবাসে না। হ্যাঁ, তোর কথা আমি বিশ্বাস করে নেব। তুই কি কিছুই বুঝিস না, নাকি না বোঝার ভান করছিস? আরে বাবা, কি বুঝবো, আর কেনই বা ভান করতে যাব? আচ্ছা, অভিজ্ঞতা যে তোকে ভালোবাসে এটা কি আমি প্রমাণ করে দেব তোকে? তুই কি প্রমাণ চাস? বল, তুই শুধু একবার বল, আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। প্রমাণ? উফ পিয়ালি, এসব ছাড় তো। কি প্রমাণের কথা বলছিস তুই? আরে তোর মনে আছে অষ্টমীর দিন রাত্রেবেলা খাবার সময় টেবিল চেয়ারের ব্যবস্থা করা হলো? হ্যাঁ, করা তো হয়েছিল। সে তো দিদুনের জন্য। দিদুনের হাঁটুতে ব্যথা, নিচে বসে খেতে পারে না, সেই জন্য। আরে বুদ্ধু, দিদুন এমনিই পুজোর কটা দিন ঘরে বসে খায়। তাহলে? আরে তোর অসুবিধা হচ্ছিল দেখেই তো অভিজ্ঞতা সব ব্যবস্থাগুলো করলো। তারপর তোর মনে আছে নবমীর দিন তোকে বেশি বেশি করে ছবি তুলে দিচ্ছিলাম, নইলে আমার বইই গেছে তোর অত ছবি তুলতে। অভিজ্ঞতা আমাকে রীতিমতো থ্রেড দিয়েছিল যাতে তোর ভালো ভালো ছবি তুলি। কি জানি খাবে না কি করবে। উমা কিছুক্ষণ চুপ করে রইল। আচ্ছা এসব ছাড়, তোকে একটা লাস্ট এক্সাম্পল দিই। তোর মনে আছে বড় জেঠিমা দশমীর দিন তোকে একটা নতুন শাড়ি এনে দিয়েছিল পরার জন্য, আর বলেছিল এবছর নাকি এটা নতুন শাড়ি একবারও পরাই হয়নি এটা। আরে অভিজ্ঞতাই তো অভিজ্ঞতার মাকে ওই শাড়িটা এনে দিয়েছিল তোকে দেওয়ার জন্য। আমি তো সামনেই ছিলাম, আর এটাই বলছিল যে উমা তো হুট করে চলে এসেছে, সেরকম কোনো শাড়ি টাড়ি নিয়ে আসেনি, তো এটা ওকে দিও। আর আমাকেই তো বললো তোকে সাজিয়ে দিতে, আমিই তো সব জুয়েলারি তোকে দিলাম। এই সব কথা চলাকালীন হঠাৎ উমার মা উমাকে ডাকলো। পিয়ালি শোন না, আমি তোকে পরে ফোন করছি। মা কেন ডাকছে একটু দেখে আসি, দাঁড়া। উমা তাড়াতাড়ি নিচে এলো। হ্যাঁ, কি হয়েছে মা? আরে এই দেখ না, এটা কি কাগজ? আমার চশমাটাও পাচ্ছি না। কি লেখা আছে দেখ। তোর দরকারি কিছু?
তোর ব্যাগ থেকে পেলাম। উফ, তুমি আবার আমার ব্যাগ খুলতে গেলে কেন? কাল খুলতে। আর কি কাগজ? ফেলে দিতে। আমার আবার কি কাগজ থাকবে? হ্যাঁ হ্যাঁ, যা করে এনেছিস জামাপত্র। উফ, ঘুরতে গেছিলিস না চাষ করতে? কাগজটা চিঠির মতো দেখতে, তাই তো ডাকলাম। উফ মা। ওর মার কথাগুলো শুনতে শুনতে কাগজটা খুলতে থাকলো। ও নিজেও জানে না ওটা কি। পুরো লেখাটায় চোখ বোলানোর আগে পাতাটার নিচের দিকে চোখ পড়ল। দেখল ওখানে একটা নাম লেখা, অভিক। তাড়াতাড়ি কাগজটাকে নিয়েই ও দৌড় দিল ওর ঘরের দিকে। আরে বল তো, কি দরকারি কিছু? দেখলি তো, যদি ফেলে দিতাম ভাগ্যিস। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ছুটতে গিয়ে বিছানায় বসলো উমা। ওর নিঃশ্বাস অজান্তেই দ্বিগুণ হয়ে গেছে। আধো কাঁপতে থাকা হাতে কাগজটা খুলল। হ্যাঁ, এটা একটা চিঠি। এটা অভিকের দেওয়া চিঠি। ও পড়তে শুরু করলো। উমা, আমি জানি না এই চিঠিটা আপনি কবে পড়বেন। ততক্ষণে হয়তো আমি কলকাতাতেই থাকবো না। আপনাকে সামনাসামনি কিংবা ফোন কলে বলার সাহস হয়নি। এর কোনো উত্তর যে আমি পাবো না সেটাই স্বাভাবিক। তাই এই কাগজ কলমের আশ্রয় নিলাম। বলতে পারেন নিজেকে বাঁচানোর পন্থা আর কি। হতে পারে আমাদের পরিচয় হাতে গোনা কয়েকদিনের, কিন্তু এই কয়েকদিনে আপনাকে খুব নিজের ভাবতে শুরু করে ফেলেছিলাম। এই কদিনের আলাপে একটা মানুষকে গ্রহণ করা হয়তো যায় না, কিন্তু কথাগুলো না বলতে পারলে কোথাও একটা নিজেকেই নিজের অপরাধী বলে অনুভব হচ্ছে। জানি না আর কোনোদিনও আপনার সাথে আমার দেখা হবে কিনা, আর কোনোদিনও আপনি রিক্সা করে বাস স্ট্যান্ড অব্দি আমায় পৌঁছে দেবেন কিনা। এমন কাজের জাতাকলে আটকে পড়েছি আমি যে এই সব ভাবার হয়তো সময়ই পাব না। তবে সারাদিনের ক্লান্তির পর যখন দু চোখ বুজে আসবে, তখন লাল পাড় সাদা শাড়ি, খোলা চুলের এই উমার মুখটা বারবার ভেসে উঠবে। আপনি সুখী হন, ভালো থাকুন, এটাই চাই। দশমীর রাতে আপনি বলেছিলেন সারা জীবন আপনি বসু বাড়িতে থাকতে চান, কিন্তু সেই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি। আমার মতো মানুষের সঙ্গে আপনার জীবনটাকে কেনই বা জড়াবেন বলুন? এটাই ভাবছিলাম সেদিন সারা রাত ছাদে দাঁড়িয়ে। ভালোবাসি এই শব্দটা বলে আপনাকে কোনরূপ কর্তব্য জড়াতে চাই না, তাই নাই বা বললাম ওই শব্দখানা। স্বপ্নই হয়ে থেকে যাবেন আপনি। দেবী উমা যেমন প্রতি বছর বাপের বাড়ি আসেন, আমার স্বপ্নের উমা যদি বসুবাড়ি ফিরতে চায় কোনোদিন, সেই আবদার পূরণ হবে, কথা দিলাম। ইতি অভিক। কাগজটাতে অজস্র দাগ তৈরি হচ্ছে। উমার হাতে চিঠিটা গুটিয়ে এক হয়ে আসছে। হন্তদন্ত হয়ে উমা বেরিয়ে পড়ল। চারিদিকে তখনও হুল্লোড় মাতামাতি। রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল নিমেষেই। দৌড়তে দৌড়তে পৌঁছালো ঠিকই, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছে। 8টা 20 ট্রেন ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা 23। চিৎকার করে ট্রেনটার দিকে তাকিয়ে বলতে থাকলো উমা, ইডিয়েট, বুদ্ধ, হাদা, কোনো বুদ্ধি নেই। কিচ্ছু নেই। আজকে দিনে কে চিঠি লেখে? SMS এ হিরো মার্কা ডায়লগ, আদতে একটা ভিতুরাম। ভিতু ভিতু ভিতু। আসলেই আমি ভীতু উমা। উমা অবাক হয়ে রীতিমতো চমকে পিছনে ফিরে তাকালো। দেখল
ব্যাগপত্র নিয়ে ভিতুরাম অভিক দাঁড়িয়ে। আপনি? ট্রেনটা মিস করে গেলাম। থ্যাংক গড, ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? আমাকে এখন এখানেই বসে থাকতে হবে, কালই অফিস। আপনাকে যেতে দিলে তো? কোথাও যাওয়া হচ্ছে না আপনার? মানে? এই মানে করবেন না তো, বিরক্তিকর। চিঠি লিখে পালাচ্ছেন কোথায়? ভালোবাসি বলে দায় কর্তব্যে জড়াবো না, আর আমি যে অপেক্ষায় বসে থাকবো সেই সব চলবে না। চলুন আমার সঙ্গে চলুন। কোথায়? উফ, আমার বাড়ি। উমা, কাল অফিস না গেলে? কাল একটা কোনো বাহানা দিয়ে ছুটি নিয়ে নেবেন, আর পরশু গিয়ে রিজাইন। হ্যাঁ, খাবো কি? চাকরিটা চলে গেলে? আহা গো, নিজের মতো সবাইকে এত বোকার ভাবাটা বন্ধ করুন প্লিজ। শুনুন, আমার বাবার অফিসে ভ্যাকান্সি আছে। কিন্তু উফ, না রে বাবা না, আমার কথায় নয়। আপনি নিজের যোগ্যতায় দক্ষতায় চাকরিটা পাবেন, আমি জানি। আর শুনুন, আপনার ঠাম্মির কাছে আমি সব শুনেছি। হ্যাঁ, অভিক কবে কি হয়ে গেছে বাড়িতে, সেই কথায় অভিমান করে আপনি বাইরে পড়ে থাকবেন? এটা কোনো কথা হলো? অভিমানটা বড় করে রাখলে জীবনটা চলবে কি? একসঙ্গে আনন্দে থাকাটাই তো বড় কথা। আর তাছাড়া আমি কথা দিয়েছিলাম, বসুবাড়ির বড় ছেলেকে আমি ফিরিয়ে আনবই। কিন্তু? কিসের কিন্তু? আচ্ছা, আপনার কথায় ভরসা করে একটা অচেনা জায়গায় আমি চলে যেতে পারলাম, আর আপনি আমার কথা শুনে ফিরে যেতে পারবেন না? তা কোথায় যাব এখন? আমার বাড়ি। কি কথা হয়েছিল রিকশায়, সেই কথা অনুযায়ী আপনার বাড়ি আমি গিয়েছি, এবার আপনার পালা। উমা অভিকের একদম কাছে চলে এসছে। দশমীর ধুনুচির নাচের সময় একটা মিষ্টি গন্ধ অভিক পেয়েছিল, সেই গন্ধটা আবারও পেল। চলুন না, আগের দিন আপনাদের বাড়ির পুজোর বিসর্জনে নেচেছি, আজ আমাদের পাড়ার পুজোর বিসর্জনে নাচবো একসাথে। চলুন, নয়তো দেরি হয়ে যাবে। ওরা ইতিমধ্যেই এসে পড়েছে ওদের পাড়ায়। উমা অভিকের হাত ধরে টানতে টানতে দৌড়চ্ছে। অভিক আনন্দে আপ্লুত। ও ভাবেনি যে সবটা এইভাবে ঠিক হয়ে যাবে। কখনো কিভাবে কার সঙ্গে যে আমাদের আলাপ হয়ে যাবে, আর সেই মানুষটাই যে আমাদের কিভাবে সব থেকে কাছের হয়ে উঠবে, তা আমরা কেউই জানি না। সবটা আগে থেকেই ঠিক করা থাকলে আমরা কে যে তার অন্যথা করব? যাকগে, এইসব কথা থাক। দশমীর বিসর্জনের পরও যখন নায়ক নায়িকা একে অপরকে প্রপোজ করলো না, তখন তো আমি আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তখন কে জানতো যে দশমীর বিচ্ছেদ একাদশীতে রোমান্টিকতায় ভরে যাবে? যাকগে যাক বাবা, ভালোই হলো, সব ভালো হলেই ভালো। আমি বরং ওদের নাচ দেখি। গানের তালে দুটোতে কি সুন্দর মেতে উঠেছে দেখুন একেবারে। এইভাবেই বেঁচে থাকুক সব সম্পর্ক, নতুন সম্পর্ক তৈরি হোক, নতুন সম্পর্কের সাক্ষী থাকুক এই শারদিয়া। আপনাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকমভাবেই প্রেম ছড়াতে থাকুন এই শারদিয়ায়। দুর্গা দুর্গা, আসছে বছর আবার হবে, হতেই হবে। তো শেষ হলো আমাদের 43তম আড্ডা। দেবান্তর আড্ডা অরিজিনালস ও মিলি চ্যাটার্জির লেখা আসছে বছর আবার হবে। আর আজ আমাদের এই আড্ডায় আমাদের সাথে ছিল উমা অভিকের মায়ের চরিত্রে মিলি, কৌশিক ও টোটোওয়ালার চরিত্রে পুনর্জিৎ, পিয়ালির চরিত্রে মীনাক্ষী, উমার মায়ের চরিত্রে শম্পা, রাজশ্রীর চরিত্রে স্নেহা, রূপমের চরিত্রে রৌমদীপ, আর ন্যারেটর ও অভিকের চরিত্রে আমি অর্পণ। আর আজ যদি আমাদের আজকের এই আড্ডা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাক টু ব্যাক আমাদের আসছে পুজোর গল্প এই পুজোর মৌসুমে।
তো কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের মতামত কমেন্ট করে ভালো করে জানাবেন, তার কারণ হচ্ছে পরবর্তী আড্ডাতে আমরা বেশ কিছু কমেন্ট, যাদের ভালো ভালো কমেন্ট আসবে তাদের আমরা একটা শাউট আউট দেবো। তো তাই জন্যে কমেন্ট বক্স খোলা, কমেন্ট করে দাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক আর আমাদের ইমেল অ্যাড্রেস। আর সেই ইমেল অ্যাড্রেসে তুমি যদি ভয়েস দিতে চাও আমাদের আড্ডায়, বা তোমার কাছে থাকে এমন কোনো গল্প বা তোমার লেখা কোনো গল্প বা এমন কোনো গল্প যেটা তুমি চাও আমাদের এই আড্ডায় হোক, সেটাও নিঃসংকোচে পাঠিয়ে দিতে পারো আমাদের এই ইমেল অ্যাড্রেসে। তো সবাই ভালো করে পুজো কাটাও, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। শুভরাত্রি। হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।